সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগত জানাই। করোনাকালীন সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত এই অনলাইন ক্লাসের আয়োজন করায় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। কারণ শিক্ষা যাতে তোমাদের থেমে না থাকে, তোমরা যাতে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারো, এই লক্ষ্যে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই আয়োজন, যা অত্যন্ত ফলপ্রসূ এবং যুগোপযোগী বলেই আমি মনে করি। আজকে আমরা আলোচনা করব যে বিষয়টি নিয়ে, সেটি কিন্তু আমরা স্লাইডে দেখতে পাচ্ছি। তবুও আমি বলছি তোমাদের, দি মালয় কিংডম অফ মালাক্কা, অর্থাৎ মালাক্কায় যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল এবং মুসলিম সাম্রাজ্য গড়ে উঠেছিল, সেই ইতিহাস নিয়ে আলোচনা করব, যেটি 1400 সালে শুরু হয় এবং 1511 সালে শেষ হয়ে যায়। মালাক্কা সম্পর্কে আলোচনা করার আগে আমরা দেখে নিই মানচিত্রে মালাক্কার অবস্থান কোথায়। মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া দুই দেশের মাঝখানে মালাক্কা প্রণালী চলে গিয়েছে। সেই মালাক্কা প্রণালীটির একেবারে কোল ঘেঁষে মালাক্কা নামক অঞ্চলটি অবস্থিত। মালাক্কা থাইল্যান্ডের কাছাকাছি একটি অঞ্চল। এছাড়াও আরো অন্যান্য অঞ্চল আমরা এখানে দেখতে পাচ্ছি বা অন্যান্য দেশ দেখতে পাচ্ছি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, উপরের দিকে মায়ানমার ইত্যাদি। এবার আমরা পুরো মালাক্কার মানচিত্রটি দেখে নিই। এটি আকৃতি একটু মোচাকৃতির। এবার আমরা জেনে নিই মালাক্কা রাজ্যটি কিভাবে তৈরি হয়। মালাক্কা দক্ষিণ পূর্ব এশিয়া ইসলাম বিস্তারে শুরু থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। তবে একটি কথা এখানে বলতে হয়, শুরুতেই কিন্তু মালাক্কা কোনো রাজ্য ছিল না। এটি ছিল একটি ছোট্ট গ্রাম। কিছু জেলে পরিবার এখানে সাময়িকভাবে বসবাস করত যখন মাছ ধরার সময় বা মৌসুম আসত। এমনকি দুজন বিখ্যাত পর্যটক মার্কো পোলো এবং ইবনে বতুতা তাদের ভ্রমণ কাহিনীতেও মালাক্কার কোনো উল্লেখ করে নাই। সর্বপ্রথম মালাক্কার নামটি ব্যবহৃত হয় 1324 সালে জাভা থেকে প্রকাশিত একটি কবিতায়। তবে ঐতিহাসিক জহর সেন তিনি বলেন 1360 সালে মালাক্কা নামক গ্রামটির অবস্থান উল্লেখ করা হয় থাইল্যান্ড থেকে প্রকাশিত একটি তালিকা, যেখানে তার অধীনস্থ অঞ্চলগুলির তালিকা দেওয়া হয়েছিল। শুরুতে আমি বলেছি এটি একটি ছোট্ট গ্রাম ছিল, যেখানে জেলে পরিবার সাময়িকভাবে বসবাস করত। পরবর্তীতে সেই ধীবরদের গ্রামটি একটি বন্দরে পরিণত হয়, পরে রাজ্যে পরিণত হয়। মালাক্কা প্রণালী মালয়েশিয়া এবং সুমাত্রাকে বিচ্ছিন্ন করেছিল। আবার মালাক্কা প্রণালী জাভা সাগর ও বঙ্গোপসাগরকেও যুক্ত করেছিল। অর্থাৎ বলা যায় যে মালাক্কা প্রণালীটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রণালী ছিল, কেননা বাণিজ্যিক জাহাজগুলিকে এই মালাক্কা প্রণালীর মধ্য দিয়েই যেতে হতো। মালাক্কা নামক গ্রামটি পরবর্তীতে বন্দরে এবং রাজ্যে পরিণত করার পিছনে যার ভূমিকা ছিল, তিনি ছিলেন একজন রাজকুমার। উত্তর সুমাত্রার পালেমবাং এর শৈলেন্দ্র বংশীয় রাজকুমার, যার নাম ছিল পরমেশ্বর। পরমেশ্বর
1390 সালে পালেমবাং থেকে পালিয়ে আসেন, কেননা সে সময়ে একটি শক্তিশালী রাজ্য মাজাপাহিদের রাজা বিক্রম বর্ধনের সঙ্গে পূর্ব জাভার বীরভূমের মধ্যে সংঘটিত হয় উত্তরাধিকার যুদ্ধ। সে সময় তিনি নিজের প্রাণকে রক্ষার জন্য পরিবার পরিজন সহ পালিয়ে আসেন এবং থাইল্যান্ডের সামন্ত রাষ্ট্র তুমাসিক, যাকে বর্তমানে সিঙ্গাপুর বলা হয়, সেখানেই তিনি আশ্রয় নেন। তিনি এখানে আসার পরে তুমাসিকের রাজাকে হত্যা করেন, করে ক্ষমতা দখল করেন এবং 5 বছর সেখানে তিনি অবস্থান করেন। কিন্তু থাইল্যান্ডের অপর সামন্ত রাজ্য পাতানি শাসক আবারও তুমাসিক আক্রমণ করলে তিনি সেখান থেকে বিতাড়িত হয়ে দলবল সহ চলে আসেন এবং এবার এসে তিনি আশ্রয় নেন মালাক্কার মুয়ার নদীর ধারে। তিনি এখানে এসে প্রথমে মাছ ধরা, কৃষিকাজ, জলদস্যু এই ধরনের কার্যক্রম চালাতে থাকেন। কিছুদিন পরে তিনি আরো সুবিধাজনক স্থানে তার বসতি স্থাপন করার উদ্দেশ্যে মালাক্কায় চলে আসেন এবং সেখানেই তিনি বসতি স্থাপন করেন। পরমেশ্বর তিনি কিন্তু উচ্চাভিলাষী ছিলেন, সেই সাথে কর্মঠ ছিলেন, পরিশ্রম প্রিয় মানুষও ছিলেন, যার কারণে এই ক্ষুদ্র গ্রামটিকে তিনি আস্তে আস্তে বন্দরে পরিণত করেন। তিনি লক্ষ্য করে দেখেছেন যে মালাক্কা প্রণালীর ভিতর দিয়ে বাণিজ্যিক জাহাজগুলি আসা যাওয়া করত, আর এছাড়াও মালাক্কা চতুর্দিকে নদী এবং পাহাড় বেষ্টিত ছিল। তাই তিনি ভেবেছিলেন মালাক্কাকে যদি একটি বন্দরে পরিণত করা যায় এবং এখানকার সমতল ভূমিকে কৃষিকাজের উপযোগী করে গড়ে তোলা যায়, তাহলে হয়তো মালাক্কা গ্রাম থেকে বন্দরে পরিণত হবে এবং একটি সমৃদ্ধ বন্দরে রূপান্তরিত হবে। যাই হোক, তারই প্রচেষ্টায় মালাক্কা নামক গ্রামটি প্রথমে বন্দরে পরিণত হয় এবং তিনি সেই বন্দরে অন্যান্য জাহাজগুলিকে ভিড়তে বাধ্য করতেন। তিনি তার এলাকাতেও মশলা, ইক্ষু চাষ শুরু করেন, টিন উৎপাদন শুরু করেন এবং এই সকল পণ্য ক্রয় বিক্রয়ের জন্য তিনি নৌকা এবং জাহাজগুলিকে তা মালাক্কা বন্দরে অবস্থান করতে বাধ্য করেন। শুধু তাই না, বণিকেরা যাতে নির্বিঘ্নে বাণিজ্য চালাতে পারে সেজন্য তিনি মালাক্কাতে তাদের নিরাপত্তা প্রদান করেন, তাদের থাকার বন্দোবস্ত করেন। আর এভাবেই মালাক্কার প্রতি অন্যান্য বণিকদের আকর্ষণ করে এবং তারা এই মালাক্কা বন্দরকে ব্যবহার করতে শুরু করে। মালাক্কাতে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় পরমেশ্বরের হাত ধরেই এবং তার পরবর্তীতে যারা পর্যায়ক্রমিকভাবে এখানে শাসন করে গেছেন তাদের নামের তালিকাটি আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথমে পাচ্ছি পরমেশ্বর বা ইস্কান্দার মির্জা, 1390 থেকে 1424 সাল পর্যন্ত। দ্বিতীয় শাসক মোহাম্মদ শাহ বা শ্রী মহারাজা, 1424 থেকে 1444 সাল পর্যন্ত। আবু সাইদ ইব্রাহিম, 1444 থেকে 1446 সাল পর্যন্ত। মোহাম্মদ কাসিম বা সুলতান মুজাফফর শাহ, 1446 থেকে 1459 পর্যন্ত। আব্দুল্লাহ বা সুলতান মনসুর শাহ, 1459 থেকে 1477 সাল পর্যন্ত। আলাউদ্দিন বা রিয়াদ শাহ, 1477 থেকে 1488 সাল পর্যন্ত এবং সুলতান মাহমুদ শাহ, 1488 থেকে 1511 সাল পর্যন্ত। এই মোট 7 জন শাসক, মুসলিম শাসক মালাক্কাকে শাসন করে গেছেন 1511 সাল পর্যন্ত।
এই শাসকদের শাসনকাল আমরা আলোচনা শুরু করছি। প্রথমে আমরা দেখে নিচ্ছি প্রথম শাসক হিসাবে সুলতান ইস্কান্দার শাহ। পরমেশ্বরে ছিলেন সুলতান ইস্কান্দার শাহ। পরমেশ্বর মালাক্কা বন্দর প্রতিষ্ঠার পরে তিনি এটির উন্নতির জন্য কৃষিকাজ শুরু করেন এবং আমি শুরুতে বলেছি যে ক্রমান্বয়ে এটি আস্তে আস্তে একটি বন্দরে পরিণত হয়। বন্দরে পরিণত হওয়ার পর তিনি এই অঞ্চলের বা এই বন্দরের শাসক নিযুক্ত হন। শাসক নিযুক্ত হওয়ার পরে তিনি চিন্তা করলেন সে সময়ে শক্তিশালী রাষ্ট্র চীন দেশের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করার। এ কারণে তিনি 1405 সালে চীন সম্রাট মিং সম্রাটের কাছে মিং সম্রাট ইয়ংলুর কাছে দূত প্রেরণ করেন এবং ইয়ংলু মালাক্কাকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, সেই সঙ্গে পরমেশ্বরকেও এর শাসক হিসেবে মেনে নেন। এরপরেও 1411 সালে যখন চীন সম্রাট ছিলেন চেং হো, সে সময়ে তার আমন্ত্রণে তিনি চীন দেশে গমন করেন। সুলতান ইস্কান্দার শাহ ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং নাম নিলেন মোহাম্মদ ইস্কান্দার শাহ, কেননা তিনি চেয়েছিলেন তার এই নবপ্রতিষ্ঠিত সাম্রাজ্যটি শক্তিশালী করার জন্য। আর এক্ষেত্রে এ ব্যাপারে তাকে সাহায্য বা সমর্থন বা সহযোগিতা করতে পারে কে, এসব চিন্তা ভাবনা করেই তিনি পার্শ্ববর্তী আরেকটি মুসলিম রাষ্ট্র পশের সুলতানের সঙ্গে যোগাযোগ করেন, সুলতানের সঙ্গে দেখা করেন এবং সুলতান তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দেন যদি তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। এই শর্তে পরমেশ্বর ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং পশে সুলতানের কন্যাকেও বিবাহ করেন। এভাবেই তিনি মুসলিম শাসক হিসাবে পরিচিতি লাভ করেন। তার আমলে মালাক্কা শুধু একটি সমৃদ্ধশালী বন্দর হিসাবে পরিচিতি লাভ করেছিল না, পাশাপাশি খাদ্য, নিরাপদ আশ্রয় এবং সুশৃঙ্খল শাসনের জন্য খ্যাতি অর্জন করেছিল। বিখ্যাত চীনা মুসলিম পরিব্রাজক মা হুয়ান তার সময় মালাক্কা এসেছিলেন। পরমেশ্বর 1424 সালে মারা যান। তবে তিনি মালাক্কাতে রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যে ভূমিকা রেখেছেন এবং তারই প্রচেষ্টায় মালাক্কা বন্দর হিসাবে তৎকালীন দক্ষিণ পূর্ব এশিয়ায় যে স্থান অর্জন করে নিয়েছে সেটা বলাই বাহুল্য। তার সময়ে শুধু মালাক্কা বন্দরই নয়, মালাক্কার ব্যবসা বাণিজ্যেরও প্রভূত উন্নতি সাধিত হয়, বিশেষ করে যখন এটি মুসলিম রাষ্ট্রে পরিণত হয়। তিনি মালাক্কা প্রণালীর মধ্য দিয়ে যাতায়াতকারী সকল বাণিজ্য জাহাজের উপরে নিয়ন্ত্রণ আরোপ করেন। এদিকে মালাক্কা বন্দরে বণিকদের নিরাপত্তা ব্যবস্থা করার কারণে বণিকেরাও মালাক্কা বন্দর ব্যবহার করতে আগ্রহী হয়ে ওঠে। এভাবেই দেখা যায় মালাক্কা পশ্চিম এশিয়ার আরব, পারস্য, ভারতের গুজরাট, দক্ষিণ পূর্ব এশিয়ার সুমাত্রা, জাভা, বার্মা, থাইল্যান্ড আরো অনেক অঞ্চলের ব্যবসা বাণিজ্যের প্রধান কেন্দ্রে পরিণত হয় এবং এসব বণিকদের কাছ থেকে প্রাপ্ত বিপুল বাণিজ্য শুল্ক মালাক্কাকে সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করে এবং এই সকলেই সম্ভব হয় পরমেশ্বরের প্রজ্ঞার কারণে, পরমেশ্বরের প্রতিভার কারণে। পরমেশ্বরের মৃত্যুর পরে তার পুত্র মোহাম্মদ সিংহাসনে আরোহণ করেন, তবে তিনি উপাধি নিয়েছিলেন শ্রী মহারাজা। অনেকেই মনে করতেন তিনি হয়তো হিন্দু ছিলেন, কিন্তু শ্রী মহারাজা তার উপাধি হলেও তিনি একজন নিষ্ঠাবান মুসলমান ছিলেন। তিনিও চীন সম্রাটের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য 1424 সালে এবং 1433 সালে চীন সফর করেন। তবে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃতিত্ব হচ্ছে তিনি দরবারে ইসলামের সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখেন।
শুধু তাই না, তার সময়ে যে পরিষদ বর্গ ছিল তাকে শাসন কার্যে সহায়তা করার জন্য, সেই পরিষদ বর্গ ইসলামের মহান আদর্শের প্রতি অনুগত হয়ে পড়ে এবং তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন। এটি কিন্তু তার সবচেয়ে বড় কৃতিত্ব। তার মৃত্যুর পরে সিংহাসন অধিষ্ঠিত হন আবু সাইদ ইব্রাহিম। অন্যান্য শাসকদের মতো তিনিও চীনের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলেন এবং তিনি ব্যক্তিগতভাবে চাইতেন চীনের সাথে সুসম্পর্ক স্থাপন করার। কিন্তু দুর্ভাগ্য, মাত্র 2 বছর তিনি ক্ষমতায় থেকেছেন, কেননা তুন আলী নামক একজন তামিল আততায়ী তাকে হত্যা করে। যদিও তিনি খুব অল্প সময় শাসন করেছেন, তথাপি এই অল্প সময়ের মধ্যেই যে সালতানাত প্রতিষ্ঠিত হয়েছিল সেই সালতানাতের ধারাবাহিকতা রক্ষা করতে সক্ষম হয়েছেন, বৈদেশিক উন্নয়ন ঘটিয়েছেন এবং বাণিজ্যিক সম্পর্ক অন্যান্য শাসকদের মতোই সুদৃঢ়করণ করতে পেরেছেন। এটি তার বড় কৃতিত্ব। তার মৃত্যুর পরে তার ভাই এবং শ্রী মহারাজার প্রথম পুত্র মোহাম্মদ কাসিম সিংহাসনে বসেন, উপাধি নেন মুজাফফর শাহ। বলা হয় যে তার সময়ে মালাক্কা দক্ষিণ পূর্ব এশিয়ার ইসলামী সভ্যতার প্রধান কেন্দ্রে পরিণত হন। তিনি অত্যন্ত একজন উদার প্রকৃতির মানুষ ছিলেন। অন্য ধর্মের প্রতি আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি তার ছিল না। তিনি চাইতেন অন্যান্য ধর্মের লোকরাও তার শাসনামলে সুন্দরভাবে বসবাস করুক। তবে তিনি যে কাজটি করেছিলেন, অর্থাৎ তার কৃতিত্ব হিসাবে আমরা দেখতে পাই যে তিনি প্রথম ইসলামকে রাষ্ট্রীয় ধর্মরূপে স্বীকৃতি দেন। তিনি নিজেই রাষ্ট্রপ্রধান এবং একই সঙ্গে ধর্মগুরুর দায়িত্ব পালন করতেন এবং তার সময়ে ইসলাম পূর্ণাঙ্গভাবে রাষ্ট্রীয় জীবনবিধান হিসেবে প্রতিষ্ঠিত হয়। বিচার ব্যবস্থায় কাজী নিয়োগ করা, কুরআন সুন্নাহ মোতাবেক বিচার কার্য পরিচালনা করা এবং সভ্যতা ও সংস্কৃতির দিক দিয়ে ইসলামী সভ্যতার অন্যতম প্রাণকেন্দ্রে পরিণত করা, এই সকল তার গুরুত্বপূর্ণ কৃতিত্ব ছিল। তিনি আরেকটি কাজ করেছিলেন, সেটি হচ্ছে তুন আলীকে তিনি প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দিয়েছিলেন। প্রধানমন্ত্রীকে বলা হয় বেন্দাহারা, কিন্তু তুন আলী খুব বেশি দিন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারেননি। যেহেতু তিনি খুনের অভিযোগে অভিযুক্ত ছিলেন, এই জন্য জনপ্রিয়তা অর্জন করতে পারেননি। তাই কিছুদিন পরে তুন পেরাককে প্রধানমন্ত্রী পদ থেকে অপসারণ করা হয়। তিনি থাইল্যান্ডের বিরুদ্ধে 2টি অভিযান পাঠিয়েছিলেন। থাইল্যান্ডের সঙ্গে মালাক্কার সুসম্পর্ক স্থাপন করা সম্ভব হয়নি, যেহেতু পরমেশ্বর থাইল্যান্ডের সামন্ত রাজাদের কাছ থেকেই পালিয়ে মালাক্কা এসেছিলেন। এই কারণে মালাক্কা এবং থাইল্যান্ডের মধ্যে মাঝে মাঝেই অভিযান পাঠানো হতো। তবে এই অভিযানগুলি কখনোই সফলতা লাভ করতে পারেনি, বিশেষ করে থাইল্যান্ডের অভিযানগুলি। সুলতানের থাইল্যান্ড দখল করার কোনো ইচ্ছা না থাকায় তিনি থাইল্যান্ডের সঙ্গে পরবর্তীতে কূটনৈতিক মিত্রতা স্থাপন করেছিলেন। তার মৃত্যুর পরে শাসক হিসাবে আসলেন তারই পুত্র আব্দুল্লাহ। তিনি মনসুর শাহ উপাধি গ্রহণ করেছিলেন এবং আমরা এখানেও দেখতে পাই তিনিও চীন সম্রাটের কাছে উপঢৌকন দূত প্রেরণ করেন এবং শাসক হিসাবে স্বীকৃতি লাভ করেন। সুলতান মনসুর শাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি, সেটি হচ্ছে তুন পেরাক নামক ব্যক্তিকে বেন্দাহারা বা প্রধানমন্ত্রী হিসাবে পাওয়া। তুন পেরাক একজন দূরদর্শী সেনানায়ক ছিলেন। তারই প্রচেষ্টায় মালাক্কা
অর্থনৈতিক সমৃদ্ধির সাথে সাথে সামরিক দিক থেকেও শক্তিশালী হয়ে ওঠে। তার অনুপ্রেরণায় সুলতান মালাক্কা রাজ্যকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে সক্ষম হন, বিশেষ করে বাণিজ্য ছাড়াও সামরিক দিক থেকে। কেননা এর আগে সুলতানগণ ব্যবসা বাণিজ্যে উন্নতির দিকেই বা একাধিপত্য স্থাপনের দিকেই বেশি দৃষ্টি দিয়েছেন, কিন্তু সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে তারা সেরকম ভূমিকা রাখেননি বা সেদিকে দৃষ্টি দেননি। কিন্তু তিনি এক্ষেত্রে ব্যতিক্রম ছিলেন, আর তাকে এক্ষেত্রে সহায়তা করেছিলেন বা সাহায্য করেছিলেন তুন পেরাক। তুন পেরাকের পরামর্শে, নেতৃত্বে সুলতান থাইল্যান্ডের করদ রাজ্য পাহাং দখল করেন। এছাড়াও কাম্পাক, চিয়াক, জাম্বি, ইন্দ্রগিরি, ত্রেঙ্গানু দখল করে নেন। জোহর ও দক্ষিণাঞ্চলের দ্বীপপুঞ্জ মালাক্কার অধীনে চলে আসে। এ সকল অভিযান পরিচালনার মাধ্যমে এই সকল অঞ্চলগুলিকে নিজেদের নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং সেই সাথে মালাক্কা দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে পরাক্রান্ত রাজ্য হিসাবে পরিচিতি লাভ করে। আর এর ফলে ইসলামী সভ্যতার পরম তীর্থে পরিণত হয় এই মালাক্কা। সুলতান মুজাফফর শাহ 1477 সাল পর্যন্ত শাসন করে গেছেন। এরপরে আসেন সুলতান রিয়াদ শাহ। তিনি পিতা মনসুর শাহের মৃত্যুর পর সিংহাসনে বসেন। তার নাম, পূর্ব নাম ছিল আলাউদ্দিন। সিংহাসনে বসার পরে তিনি রিয়াদ শাহ উপাধি নেন। তিনিও চীন সম্রাটের সাথে সৌহার্দ্য স্থাপন করেছিলেন। শাসক হিসাবে তিনিও দক্ষ ছিলেন, কর্মঠ ছিলেন। আর তুন পেরাক ইতিমধ্যেই আরো বেশি দক্ষ বেন্দাহারায় পরিণত হয়েছিলেন। তুন পেরাকের নেতৃত্বে বা পরামর্শে তিনি জাভাতে, বিশেষ করে জাভার ভাড়াটে সৈন্যদের ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট করতে সক্ষম হন। সে সময়ে জাভার অনেক ব্যক্তিরাই ভাড়াটে সৈন্য হিসাবে মালাক্কায় আসতেন বা তাদেরকে আনা হতো, পরে আবার তারা যুদ্ধ শেষ হলে চলে যেত। এই সকল সৈন্যরা মালাক্কার সৈন্যদের সংস্পর্শে এসে ইসলাম ধর্ম সম্পর্কে জানতে পারে, ইসলাম ধর্মের প্রতি তারা অনুরক্ত হয়ে পড়ে এবং তারাও ইসলাম ধর্ম গ্রহণ করে এবং তারা আবার নিজ অঞ্চলে ফিরে যেয়ে সেখানে ইসলামের বাণী ছড়িয়ে দেয়। এভাবে জাভা ছাড়াও বান্দা, মসলা দ্বীপপুঞ্জ, ব্রুনি, সুমাত্রা এ সকল অঞ্চলে ইসলামের বিস্তৃতি ঘটে। 1488 সালে তিনি মৃত্যুবরণ করেন। আলাউদ্দিন রিয়াদ শাহের ভাই ছিলেন সুলতান মাহমুদ শাহ। তিনিও সিংহাসনে আরোহণ করেন এবং বলা হয় যে তার সময়ে মালাক্কার সমৃদ্ধি সর্বোচ্চ শিখরে পৌঁছে। তখনও তুন পেরাক বেন্দারা হিসাবে দায়িত্ব পালন করছিলেন এবং যে শাসনের সূত্রপাত হয়েছিল সেটি এখন সমৃদ্ধির সর্বোচ্চ শিখরে আরোহণ করেছে। সর্বদিক থেকেই, অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, ইসলামী সাংস্কৃতিক ক্ষেত্রে মালাক্কা তখন দক্ষিণ পূর্ব এশিয়ার একটি শক্তিশালী রাষ্ট্র। কিন্তু সুলতান মাহমুদ শাহের দুর্ভাগ্য যে তুন পেরাক 1498 সালে মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুর মধ্য দিয়েই মালাক্কার পতন ঘনিয়ে আসে। কেননা এরপরে তিনি যাকে বেন্দারা হিসাবে নিয়োগ দেন তিনি ছিলেন মুসলমান তামিল সম্প্রদায়ের নেতা তুন মুতাহির। এই তুন মুতাহির ছিলেন একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি। ফলে অচিরে তিনি জনপ্রিয়তা থেকে বঞ্চিত হন, সুলতানের বিরাগভাজন হয়ে পড়েন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সুলতানের
এই মতদ্বৈততার ফলে রাজ্যের ঐক্য এবং সংহতিও নষ্ট হয়ে পড়ে। আর এই পরিস্থিতিতে দেখা যায় ইউরোপীয় বণিকদের এই অঞ্চলে আগমন, বিশেষ করে পর্তুগালের জনগণ, যারা পর্তুগিজ নামে পরিচিত, তারা ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে দক্ষিণ পূর্ব এশিয়ায় আগমন করে এবং বিশেষ করে তারা মালাক্কা বন্দরে পৌঁছায়। এটি ঘটে 1509 সালে। দুর্ভাগ্য যে মালাক্কার যে শাসক গোষ্ঠী যারা ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়েছিল, তারা এই ইউরোপীয় বণিকদের আমন্ত্রণ জানায়। পরবর্তীতে এই ইউরোপীয় বণিকদের হস্তেই মালাক্কার পতন ঘটে 1511 সালে। ইসলাম বিস্তারে মালাক্কার ভূমিকা। মালাক্কার শাসকরা মালাক্কার উন্নতির জন্য, মালাক্কাকে সমৃদ্ধশালী একটি বন্দরে পরিণত করার জন্য, একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করার জন্য বিভিন্ন ধরনের ভূমিকা রেখেছিলেন। এই ভূমিকার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কয়েকটি ভাবে মালাক্কা কর্তৃক দক্ষিণ পূর্ব এশিয়ায় ইসলামের বিস্তার ঘটে। প্রথমে দেখা যায় যুদ্ধ অভিযান প্রেরণ করার মধ্য দিয়ে বিভিন্ন অঞ্চলে ইসলামের বিস্তার ঘটে এবং সেটা মালাক্কা সুলতানরাই সেটি করেন। যেমন পাহাং, পাতানি, পেরাক, তুমাসিক এই সকল অঞ্চলগুলি মালাক্কার নিয়ন্ত্রণে চলে আসে এবং ইসলামও সেখানে প্রতিষ্ঠিত হয়। তাছাড়াও মালাক্কার সুলতানগণ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আরব, পারসিক ও গুজরাটি মুসলিম বণিকদের প্রাধান্য দিতেন এবং বিশেষ করে এই সকল বণিকদের দেখাশোনা, পরিচর্যা ও বিভিন্ন সুযোগ প্রদানের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন। তার মধ্যে একটি পদক্ষেপ ছিল শাহ বন্দর নিয়োগ দেওয়া। এই শাহ বন্দরের কাজ ছিল বণিকদের দেখভাল করা, বণিকদের সুযোগ সুবিধার দিকে দৃষ্টি দেওয়া। পাশাপাশি তারা বিভিন্ন জায়গার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেছিলেন। বিশেষ করে জাভা, তুবান, গ্রেসিক, চাপাড়া, দেমা প্রভৃতি অঞ্চলের সঙ্গে তাদের বাণিজ্যিক যোগাযোগ স্থাপন হয়েছিল এবং এই বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের ফলে এই সকল অঞ্চলেও ইসলাম পৌঁছে গিয়েছিল। পরিশেষে বলা যায় যে ইউরোপীয় বণিকদের যখন আগমন ঘটে, বিশেষ করে পর্তুগিজের যখন আগমন ঘটে এবং মালাক্কা যখন তারা দখল করে নেয়, তখন মালাক্কার বিকল্প বন্দর হিসেবে আচেহ বন্দর গড়ে ওঠে। মুসলিম বণিকরা তারা চেষ্টা করেন আচেহ বন্দরকে মালাক্কার বিকল্প বন্দর হিসেবে পরিণত করে একটি সমৃদ্ধ বন্দরে পরিণত করা। এই সকল বণিকরা তাদের প্রচেষ্টায় অন্যান্য এলাকাতে ইসলামকে ছড়িয়ে দেয়। এতক্ষণ পর্যন্ত আমরা মালাক্কার যে মুসলিম সাম্রাজ্য গড়ে উঠেছিল এবং কিভাবে মালাক্কা থেকে ইসলাম দক্ষিণ পূর্ব এশিয়ায় ছড়িয়ে পড়েছিল সে সম্পর্কে জানলাম। মালাক্কায় মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হওয়ার ফলে কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ায় ইসলাম ছড়িয়ে পড়ে। মালাক্কা রাজ্য গড়ে না উঠলে হয়তো এত দ্রুত ইসলামের বিস্তার ঘটতো কিনা সন্দেহ থেকে যায়। যদিও মালাক্কা রাজ্য গড়ে ওঠার আগেও এই অঞ্চলে ইসলামের আগমন হয়েছিল, আমরা আলোচনা করেছি এর আগেও, এবং পাসাই, পারলাক, সমুদ্র প্রভৃতি ক্ষুদ্র ক্ষুদ্র মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল। তবে তারা মালাক্কার মতো এত সমৃদ্ধশালী রাজ্য হিসেবে গড়ে উঠতে পারেনি। কেবলমাত্র মালাক্কা রাজ্য প্রতিষ্ঠার পরেই ব্যাপকভাবে ইসলাম বিস্তারের প্রক্রিয়া শুরু হয় এবং বর্তমানে দক্ষিণ পূর্ব এশিয়ার দুটি গুরুত্বপূর্ণ দেশ ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া ইসলাম প্রধান দেশ হিসাবে পরিগণিত হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। এই আলোচনা থেকে তোমরা মালাক্কার মুসলিম রাজ্যের উত্থান, শাসকদের সম্পর্কে বিভিন্ন তথ্য, শাসকদের বিভিন্ন ক্ষেত্রে অবদান সম্পর্কে জানতে পারলে
আশা করি তোমাদের অনেক উপকার হবে এতে, এবং তোমরা পরবর্তীতে এই বিষয়ের উপরে আরো অনেক বেশি পড়াশোনা করে আরো অনেক বেশি কিছু জানতে পারবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সুস্থ থাকো তোমরা, নিজেকে সুস্থ রাখো, পরিবারকে সুস্থ রাখো এবং দেশকেও সুস্থ রাখো। স্বাস্থ্যবিধি মেনে তোমরা চলার চেষ্টা করো। ভালো থেকো। আল্লাহ হাফিজ।